দেখুন, প্রথমত আমরা একটা ভুল জাজমেন্টের, ভুল বিচারের শিকার হয়েছি। যারা অপরাধী তাদেরকে মানে ছেড়ে করে মানে শাস্তি দিয়ে, যারা আসলে নিরপরাধ তাদের চাকরিটা যদি ফিরিয়ে দেওয়া হতো তাহলে এই লিটিগেশন, এই জটিলতা আসতো না। আসলে বিচারটাই হয়েছে বায়াসড, এবং আমাদের পুরো প্যানেলটা জুড়েই একটা পলিটিক্যাল যে ষড়যন্ত্র বলবো সেটা ছিল। তো সেই জন্য ভালো বিচারটা আমাদের হয়নি। শ্রেণীর মানুষ যারা ভুল বুঝিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করছে, সেখানে তারা ফ্রেশার, যারা নতুন পরীক্ষার্থী, এবং আমরা যারা চাকরি হারিয়েছি, যা সমস্ত প্রকার তথ্য প্রমাণাদি থাকার পরেও অন্যায়ভাবে ভুল বিচারের ফলে যারা চাকরি হারিয়েছি, তাদের মধ্যে একটা ক্লাস তৈরি করার চেষ্টা করছে। তৈরি করার চেষ্টা করছে। লয়াররা ক্লায়েন্ট পাচ্ছে না, তারা টিউশন, যারা ব্যবসা করে কোচিং সেন্টারের মালিক, তাদের কাছ থেকে ক্লায়েন্ট নিয়ে এসে কেস করছে। নানান একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। গ্র্যাজুয়েশনে বা MA-তে আমি হচ্ছে ফার্স্ট ক্লাস, কিন্তু আসলে আমার সেকেন্ড ক্লাস। আমি ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে দিতেই পারি। এভাবে প্রচুর জন করেছে। ওখানে টেবিলে গিয়ে ধরা পড়ছে যে সে ভুল ডকুমেন্ট সাবমিট করেছিল এবং সেটা ক্যান্সেল হচ্ছে। তো এইরকম ক্যান্সেলেশন হওয়ার পর, ভেরিফিকেশন হওয়ার পর যদি এই ধরনের ক্যান্ডিডেট থাকে, তখন আমরা নিশ্চয়ই সেটা নিয়ে উদ্যোগ নেব। নবান্ন অভিযান করলেই যে সুরাহা মিলবে তা তো নয়, কারণ এখন একটা গেজেট হয়ে গেছে। বলছি, এই যে আজকে আপনারা সবাই হাইকোর্টে জড়ো হয়েছেন, আজকে ঠিক কোন বিষয় নিয়ে আপনারা হাইকোর্টে এসেছেন? কোন দাবিটা আজকে আপনাদের? অ্যাকচুয়ালি হাইকোর্টে আমরা অন্য একটা পারপাসে এসেছি। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন কেস পারপাস তখন লেগেই আছে। কেস তো আমরা না আসলেও মানে যারা মামলাবাজ, তারা আমাদের এখন মামলাবাজ বানিয়ে দিয়েছে। মানে প্রত্যেক দিন আমাদের কোর্টে আসতেই হচ্ছে। তো এসছি আজকে। আমাদের কোনো কেস ছিল না, কিন্তু ইন্ডিভিজুয়ালি দুটো কেস হয়েছিল। কারণ বিভিন্ন জনা বিভিন্ন রকমভাবে যা ইচ্ছা কেস একটা করে নিয়ে যাচ্ছে। তো তার মধ্যে একটা কেস ছিল যে কেন বেসরকারি স্কুলের শিক্ষকরা এক্সপিরিয়েন্স মার্কস পাবে না। প্রথমত এইটা কোনো কেসের গ্রাউন্ডই হতে পারে না। সরকারি স্কুলে পরীক্ষা, সেখানে বেসরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকারা কেন এক্সপিরিয়েন্স মার্কস পাবে? কারণ তাদের রিক্রুটমেন্ট আলাদা। কে তাদের নিয়োগ করছে, তাদের নিয়োগ অথরিটি কী আছে, তাদের পরীক্ষা পদ্ধতি কী আছে, সেই সব কিছু যাচাই না করে তারা যে যেমনভাবে নিয়োগ করতে পারে। কারো রেকমেন্ডেশনেও নিয়োগ হতে পারে। আমি একজন সাধারণ ক্যান্ডিডেট, আমার এক্সপিরিয়েন্স দরকার, আমি কোনো একটা বেসরকারি স্কুলে গেলাম, সেখানে টাকা দিলাম এবং আমি বললাম একটা সার্টিফিকেট দিয়ে দিতে যে আমি এখানে পড়তাম, সেভাবেও নেওয়া যায়। ফলে প্রচুর লোক ব্যাকডোরে ঢুকে যাবে। তো এই ধরনের একটা কেস হয়েছিল, কেসটা রিজেক্ট হয়ে গেছে। যাই হোক, আর একটা কেস এখানে করা হয়েছিল যে টেন্টেড ক্যান্ডিডেট নাকি স্কুল সার্ভিস কমিশনের এতে এসছে। তো সেখানে বলা হয়েছিল যে ডিসেবল ক্যান্ডিডেট হিসাবে সে লিস্টে এসেছিল। প্রথমত ডিসেবল আর সাধারণ অসাধারণ কিছু টেন্টেড নেই, সুতরাং কোনো টেন্টেডই এখানে থাকবে না। এবং এখন ভেরিফিকেশান প্রক্রিয়া চলছে। ভেরিফিকেশানের পরে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে সে বিষয়ে আমরা সবার আগে মুখ খুলব, কারণ আমরাই সবথেকে বেশি সমস্যাগ্রস্ত এবং বিপর্যস্ত। দাদা, বলছি যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর যে সাংবিধানিক অধিকার, সেটা তো সবার রয়েছে। তা সত্ত্বেও আমরা আগের দিন দেখলাম যে যারা শিক্ষকরা আন্দোলন করছিল তাদেরকে পুলিশ জোরপূর্বক আন্দোলন থেকে তুলে নিয়ে গেল। এমন ব্যভিচার আর কতদিন চলবে? প্রথমত এরকম ঘটনা আমাদের সঙ্গে অনেকবার হয়েছে। আর যারা এর আগের দিন আন্দোলন করছিল, তারা এবার নতুন পরীক্ষার্থী, তাদেরকেও পুলিশি নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। তো সেটা অনভিপ্রেত, মানে সেটা নিশ্চয়ই নিন্দাজনক। এগুলো কোনোভাবেই উচিত নয়। কোনো আন্দোলন, কোনো শান্তিপূর্ণ সাংবিধানিক অধিকার খর্ব হওয়া উচিত নয়। ডেমোক্রেসি সবসময় বাড়া উচিত, কমা উচিত নয়। যারা যেভাবেই ডেমোক্রেসিকে ক্ষতিগ্রস্ত করতে চায়, যে কোনো শাসক, সেটা কাঙ্ক্ষিত নয়, বাঞ্ছিত নয়। কিন্তু সবথেকে বড় সমস্যা যে এক শ্রেণীর মানুষ যারা ভুল বুঝিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করছে, সেখানে তারা ফ্রেশার, যারা নতুন পরীক্ষার্থী, এবং আমরা যারা চাকরি হারিয়েছি, যা সমস্ত প্রকার তথ্য প্রমাণাদি থাকার পরেও অন্যায়ভাবে ভুল বিচারের ফলে যারা চাকরি হারিয়েছি,
তাদের মধ্যে একটা ক্লাস তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ, একটা বিরোধ তৈরি করার চেষ্টা করছে। লয়াররা ক্লায়েন্ট পাচ্ছে না, তারা টিউশন যারা ব্যবসা করে কোচিং সেন্টারের মালিক তাদের কাছ থেকে ক্লায়েন্ট নিয়ে এসে কেস করছে, নানান একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এটা একটা ভুল প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে কেউ 60 পাওয়ার পরেও নাকি চাকরি পায়নি, এই কল ফর ভেরিফিকেশান পায়নি, এটা একটা ভুল কথা। আবার কেউ বলছে আমি 70 পেয়েছি কিন্তু আমি ডাক পাইনি। প্রথম প্রশ্ন হচ্ছে যে 60 পেয়ে কল ফর ভেরিফিকেশান হয়নি বলছে, আবার তাদের মধ্যে থেকে একজন বলছে আমি 70 পেয়ে ডাক পাইনি, তাহলে পরীক্ষাটা কত নম্বরে? আসলে পরীক্ষাটা হচ্ছে 80 নম্বরের। 10 নম্বরটা কিন্তু তারা বাদ দিয়ে বলছে। নিয়োগের আগে একটা গেজেট পাবলিশ হয়, সেই গেজেট সরকার তৈরি করে এবং একটা নিয়োগের এজেন্ডা সেখান থেকে তৈরি হয়। তো আমাদের যে গেজেট তৈরি হয়েছিল সেই গেজেটে পরীক্ষা অর্থাৎ কল ফর ভেরিফিকেশান এই যে নিয়ম সেটা হচ্ছে 80 নম্বরের। 10 নম্বরের হচ্ছে রিটেন, 10 নম্বরের হচ্ছে একাডেমি, সেটাও আবার ফার্স্ট সেকেন্ড বা সেকেন্ড ক্লাসের নিচেই সেটা ভাগ আছে। অর্থাৎ 10 নম্বর মধ্যে যে ফার্স্ট ক্লাস পেয়েছে একাডেমিক্সে সে 10, যে সেকেন্ড ক্লাস সে পাবে হচ্ছে 8 এবং যে তারপরে সে পাবে 6। এই 60 নম্বরে রিটেন, 10 নম্বর একাডেমি এবং প্রতি বছরে 2 নম্বর করে নিয়ে একটা এক্সপিরিয়েন্স মার্কস আছে টিচার। সব কটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পর কল ফর ভেরিফিকেশান। কেউ কোনো একটা জায়গায় 60 পেলো কিন্তু 10-এ গিয়ে 0 পেলো, কেউ কোনো একটা জায়গায় 60 পেলো 10-এ গিয়ে 6 পেলো। এইভাবে করে যার যেটা স্বার্থ সে সেখান থেকে কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা রুলস অনুযায়ী খেলা শুরু হয়। খেলার মাঝপথে রুল চেঞ্জ করা যায় না, চ্যালেঞ্জ করাও যায় না। যখন এই রুলস তৈরি হয়েছিল তখন আমরাই বলেছিলাম যে 16-25 আলাদা হোক, তখন এরা কেউ বোঝেনি, তখন শকুনরা মানে তাদেরকে উস্কায়নি, কিন্তু কারণ তখন তাদের স্বার্থ ছিল না, ওই রকম হয়ে গেলে তারা আর ক্লায়েন্ট পেতো না, তো তারা উস্কায়নি। তা এখন নতুন করে খেলার মাঝখানে তারা হচ্ছে তাদেরকে উস্কাচ্ছে এবং তারা ভুল একটা প্রপাগান্ডাকে তৈরি করছে। আসলে এটা ভুল। 10 রিটেন, 10 একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং 10 হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কস, সব মিলিয়ে কল ফর ভেরিফিকেশান দেন ইন্টারভিউ। বলছি এর আগেও তো আপনারা এসএসসির যে দুর্নীতি হয়েছে তার উপরে অনেক মামলা করেছেন, তা এবার তো মনে হয়েছিল যে এসএসসির যে পরীক্ষাটা হচ্ছে সেটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, তাও দেখা গেল এই পরীক্ষাতেও দুর্নীতি হয়েছে, দাগিরা ঘুরপথে এসে পরীক্ষা দিতে পেরেছে। তাহলে কবে বন্ধ হবে এই দুর্নীতি, কবে বন্ধ হবে? এত আন্দোলনের পরেও কেন বন্ধ হচ্ছে না? দেখুন, এখন হচ্ছে ভেরিফিকেশান পর্ব, পরীক্ষায় ভেরিফিকেশান হচ্ছে, মানে ইন্টারভিউয়ের আগে ভেরিফিকেশানে অনেকেই অনেক ভুল তথ্য দিয়েছে। যেমন কেউ একজন সে পার্মানেন্ট টিচার নয়, সাসটেন্টিভ পোস্টে চাকরি করে না, কিন্তু সে নিজেকে সাসটেন্টিভ পোস্টে চাকরি করে বলে দিয়েছিল, তারা বাদ যাচ্ছে। কালকেই ভেরিফিকেশান হয়েছে, আজকে ইংরাজির ভেরিফিকেশান, আগের দিন বাংলায় ভাগ, অনেকেই বাদ যাচ্ছে। এই পুরো ভেরিফিকেশান প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন যদি এই ইস্যুগুলো থাকে তখন আমরাই সবার আগে তার বিরুদ্ধে রাস্তায় নামব। কিন্তু আমরা তো এমনটাও খবর পাচ্ছি যে একজন টেন্টেড প্রার্থীও নাকি পরীক্ষায় বসেছিলেন, তার স্ত্রী এসে নিজে অভিযোগ করে গেছে। দেখুন, সেটা আমাদের কাছে তথ্য নেই। আমি দেখেছি এই ব্যাপারটা, স্বামী স্ত্রীর মামলা কিছু একটা সংক্রান্ত কেস আছে এবং বলেছে যে টেন্টেড প্রার্থী, যাই হোক। কিন্তু সব কিছুই তো এখন আমরা ততক্ষণ বলতে পারছি না এর কী হবে যতক্ষণ না ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে। কারণ যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল তখন কিন্তু কোনো ডকুমেন্ট নেওয়া হয়নি, তখন জাস্ট সিম্পলি একটা ফর্ম ফিল আপ হয়েছে। তার মানে আমি এখন দেখাচ্ছি, আমি দেখালাম যে গ্র্যাজুয়েশনে বা এমএতে আমি হচ্ছে ফার্স্ট ক্লাস, কিন্তু আসলে আমার সেকেন্ড ক্লাস। আমি ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে দিতেই পারি, এভাবে প্রচুর জন করেছে। ওখানে টেবিলে গিয়ে ধরা পড়ছে যে সে ভুল ডকুমেন্ট সাবমিট করেছিল এবং সেটা ক্যান্সেল হচ্ছে। তো এইরকম ক্যান্সেলেশন হওয়ার পর, ভেরিফিকেশান হওয়ার পর যদি এই ধরনের ক্যান্ডিডেট থাকে তখন আমরা নিশ্চয়ই সেটা নিয়ে উদ্যোগ নেব। শিক্ষামন্ত্রী তো বলছেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, উনি বলছেন যে তোমরা যদি কোনো সন্দেহ থেকে থাকে কারোর প্রতি, তোমরা এই বিষয় নিয়ে কোর্টে যাও, মামলা করো, আমরা তোমাদের সাথে আছি। তাহলে সরকার কী চাচ্ছে যে এরকমভাবে মামলা চলে যাক? দেখুন, প্রথমত আমাদের যে পরীক্ষাটা সেটা একটু এক্সেপশনাল, মামলা চলতেই পারে। সুপ্রিম হাইকোর্টেও অনেক রকমের লোকজন মামলা করার চেষ্টা করেছিল, মামলা আটকায়নি, কারণ আমাদের পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। সুপ্রিম কোর্টে প্রথম গেজেট পাবলিশ হওয়ার পর থেকে মামলা হয়েছে, সেই মামলা এখনও পর্যন্ত দাঁড়ায়নি। আগামী 24 এবং 26 তারিখ সুপ্রিম কোর্টে সেই মামলা আছে।
সেখান থেকেই সিদ্ধান্ত হবে। মানে এখন এই আদালতগুলোতে মানে যে ইস্যুগুলো অলরেডি সুপ্রিম কোর্টে পেন্ডিং, সেগুলো এই আদালত শুনছেন না। তাহলে নতুন করে পরীক্ষা নিয়ে লাভটা কি হলো? সেই তো ঘুরপথে দাগিরাও পরীক্ষাতে বসে না, পরীক্ষায় যারা বসেছে, ওটাই তো আমি বললাম যে ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশনের পরে যদি দাগিরা থাকে আমরা সবার আগে উদ্যোগ নেব, কারণ আমরাও তো এটা চাইবো না। কিন্তু ওই পরীক্ষাটা নেওয়ার পরে যে এত মামলা হচ্ছে, তাহলে পরীক্ষাটা আবার এই তো এর সমস্ত কিছু পিছিয়ে যাবে। তাহলে পিছিয়ে যাবে না, কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে 31শে ডিসেম্বর। সে 31শে ডিসেম্বরের আগে পরপর সুপ্রিম কোর্টে দুটো শুনানি আছে। সুপ্রিম কোর্ট স্টে না দিলে কোনো নিম্ন আদালত স্টে দিতে পারবে না। আপনার কি মনে হচ্ছে যে এই বিষয়টা সুরাহা কি করলে এই বিষয়টা সুরাহা পাওয়া যাবে বলে? সুরাহা, দেখুন, প্রথমত আমরা একটা ভুল জাজমেন্টের, ভুল বিচারের শিকার হয়েছি। যদি প্রথমে এই বিচারটা না হতো, ভুল বিচারটা না হতো, হ্যাঁ, প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে মানে যারা অপরাধী তাদেরকে মানে ছেড়ে করে মানে শাস্তি দিয়ে যারা আসলে নিরপরাধ তাদের চাকরিটা যদি ফিরিয়ে দেওয়া হতো, তাহলে এই লিটিগেশন, এই জটিলতা আসতো না এবং আসল অপরাধীদের খুঁজে বের করা হতো, তাহলে এই প্রবলেমগুলো হতো না। কিন্তু আসলে বিচারটাই হয়েছে বায়াসড এবং আমাদের পুরো প্যানেলটা জুড়েই একটা পলিটিক্যাল যে ষড়যন্ত্র বলবো সেটা ছিল। তো সেই জন্য ভালো বিচারটা আমাদের হয়নি। তো সেই জন্য এই জটিলতাগুলো তৈরি হচ্ছে নতুন নতুন। এতদিন পরে হঠাৎ করে একটা পরীক্ষা সেই নতুন করে নেওয়া হচ্ছে, আবার যে পরীক্ষাটা অলরেডি হয়ে গিয়েছিল। এটা তো আজ কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি। হ্যাঁ, পর্যাপ্ত তথ্য প্রমাণ ছিল, সিবিআইয়ের ডেটা ছিল, সবই ছিল। তারপরেও একটা লিটিগেশন তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে এই জটটা লেগেছে। তো এই জটটা খুলবে, নিশ্চয়ই খুলবে, খুলতে তো বাধ্যই, আজ না হয় কাল। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যখন হচ্ছে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দেখবে ব্যাপারটা। বলছি যে এই দুর্নীতির শিকার হওয়া শিক্ষকদের এক অংশ তো বলছে যে নবান্ন অভিযান করবে। নবান্ন অভিযান করে কি আদৌ এর কোনো সুরাহা মিলবে? না, দেখুন, কে নবান্ন অভিযান করবে আমরা তো জানি না। আর নবান্ন অভিযান তো করতেই পারে, সেটা তো নবান্নের লোকজন আর যারা ডিপ্রাইভ তারা বুঝবে। এখানে তো আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের তো এক অংশ বলছে যে নবান্ন অভিযান, আমরাও নবান্ন অভিযান করেছিলাম, তারাও করতে পারে। নবান্ন অভিযান করে কি আদৌ কোনো সুরাহা মিলবে? আমরাও তো করেছিলাম, মেলেনি। নবান্ন অভিযান করলেই যে সুরাহা মিলবে তা তো নয়, কারণ এখন একটা গেজেট হয়ে গেছে, গেজেট পাবলিশ হয়ে গেছে, গেজেট অনুযায়ী পরীক্ষা দিয়ে দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে না, আমি তো পরীক্ষাটা এই গেজেটটা তো আমার পছন্দ নয়। মানে খেলা চলাকালীন, খেলা শুরু হওয়ার আগে তুমি গেজেট নিয়ে, রুলস নিয়ে চ্যালেঞ্জ করো। খেলা মাঝপথে হয়ে গেলে তখন তুমি রুলসকে চ্যালেঞ্জ করতে পারো না। নবান্ন অভিযান হয়েই বা করবে কি? অলরেডি তো একটা জাজমেন্টও আছে, 5 জাজেস বেঞ্চ একটা জাজমেন্ট দিয়ে দিয়েছিল তেজ প্রকাশ যাদব বলে একজন মামলায়, জাস্টিসের মামলায়। তো সেখানে বলাই আছে যে খেলার মাঝপথে তুমি রুল চেঞ্জ করতে পারো না। তো সরকার চেঞ্জ করতে পারবে কীভাবে? আমরাও তো সেই জাজমেন্ট তুলে দেবো যে খেলা শুরু হয়ে গেছে, তুমি এখন বলছো যে খেলা চেঞ্জ হবে, তো হবে না, এটা হতে পারে না। আর 32,000 শূন্যপদ আছে আমাদের। আগের বারে টোটাল নিয়োগ ছিল 17,000 প্লাস, তার মধ্যে টেন্টেড বেরিয়ে গিয়েছে। তারপরে টেন্টেডের বেরিয়ে যাওয়ার পরে যারা আমাদের পুরনো চাকরিতে ছিল তারা পুরনো চাকরিতে ফিরে গিয়েছে এবং বর্তমানে আমাদের যারা টিচার, আনটেন্টেড টিচার, তাদের সংখ্যা হচ্ছে 13,000 সামথিং। তাহলে এই 13,000, এই 17,000 সিট তো তারা কোনো দিন পেতোই না। নতুনরা 17,000 সিট তারা পেতোই না, বরং এই পরীক্ষাটা তাদের সাপে বর হয়েছে। 13,000-এর মধ্যে 17,000 সিটের মধ্যে 13,000 আমাদের, বোঝা গেল? 13,000 সিটটা হচ্ছে আমরা পাচ্ছি, যেটা আমাদের টোটাল নিয়োগ ছিল 17,000। তার মানে 4,000 প্রায় তারা আগের বারের সিট পাচ্ছে, প্লাস হচ্ছে এবারের সিট পাচ্ছে। তো 32,000-এর মধ্যে 13,000, যদি আমি কথাই দিচ্ছি যে 13,000 আমরা বাদ দিলেও প্রচুর সিট থাকছে, সেগুলো কারা পাবে? এই তো নতুন একাদশ দ্বাদশের যে নিয়োগ মানে কল ফর ভেরিফিকেশান হয়েছে, সেখানে টোটাল কল ফর ভেরিফিকেশান হয়েছে 20,000, প্রায় 9,500 ফ্রেশার ক্যান্ডিডেট। নবান্ন অভিযান তারা করতেই পারে, কিন্তু ফ্যাক্ট সব কিছু বুঝে নিজেদের মাথা দিয়ে নবান্ন অভিযান করলেই হলো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।